হ্যালো স্টুডেন্ট, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমরা দেখব 2026 সালে যেই বইগুলো বা বুকসগুলো খুব নিউজে ছিল এবং যেখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুব রয়েছে। তো কারেন্ট অ্যাফেয়ার্সের দিক থেকে বুকস অ্যান্ড অথার্স একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক, তো সেইটা আজকে কভার করব। তো বেস্ট কিছু বইগুলো একেবারে বাছাই করে নিয়ে এসেছি, সেগুলোর অথর এবং কোন থিমের উপরে বইটা রচিত হয়েছে সেটা আজকের ক্লাসে দেখব। তো চলো শুরু করি আজকের ক্লাস। সবার প্রথমে মনে করে দেখো, এটা কিন্তু আমি ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সে পড়িয়েছি, সকাল 9:15 থেকে এই চ্যানেলে হয় যেটা। তো দেখো বলছে প্রথম বইটা বলছে আ রোড ওয়েল ট্রাভেলড, বলছে আ রোড ওয়েল ট্রাভেলড, এইটা লিখেছেন হচ্ছে প্রাক্তন সিবিআই কর্তা, প্রাক্তন সিবিআই ডিরেক্টর আর কে রাঘবন। মনে রাখবে একদম স্পষ্ট করে, আর কে রাঘবনের লেখা বইটা, গুরুত্বপূর্ণ। আর রোড ওয়েল ট্রাভেলড, তিনি এই বইয়ের মধ্যে তুলে ধরেছেন তার এটা আত্মজীবনীমূলক এবং তার দীর্ঘ যে কর্মজীবন, সেই কর্মজীবনে ভারতের যে সিবিআই এবং পুলিশি অভিযান এই সমস্ত সম্পর্কে তুলে ধরেছেন। এবং তার এই বইটাতে বেশ অনেকটা সময় ধরে রাজীব গান্ধীর সমসাময়িক যে কাহিনীগুলো এই বইয়ের মধ্যে তিনি তুলে ধরেছেন। বইটার নাম কি? বইটার নাম হচ্ছে রোড ওয়েল ট্রাভেলড। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন দেখো, মানে পরবর্তী বই আমাদের বলছে উই দ্য পিপল অফ ইন্ডিয়া। দেখো এটা কিন্তু প্রিয়াম্বলে লেখা রয়েছে, আমাদের কনস্টিটিউশন বা সংবিধানের মধ্যে প্রিয়াম্বলটা শুরুই হচ্ছে উই দ্য পিপল অফ ইন্ডিয়া, মানে আমরা ভারতের জনগণ বা নাগরিক। এই বইটা লিখেছেন, এই শিরোনামে বইটা লিখেছেন টি এম কৃষ্ণ। কে লিখেছেন? টি এম কৃষ্ণ। তিনি কি লিখেছেন বলছে ভারতীয় সমাজ, সংবিধানের আদর্শ, গণতন্ত্র, ভারতের নাগরিক অধিকার, এই সমস্ত কিছু বইটার মধ্যে তুলে ধরেছেন তিনি। নাম হচ্ছে টি এম কৃষ্ণ, আর বইটার নাম উই দ্য পিপল অফ ইন্ডিয়া, উই দ্য পিপল অফ ইন্ডিয়া, টি এম কৃষ্ণ। এবার এবার এটা মনে রাখতে এইভাবে পারো, উই দ্য পিপল অফ ইন্ডিয়া মানে ভারতবর্ষের অধিকাংশ মানুষ শ্রীকৃষ্ণ দেবতাকে কিন্তু খুব পুজো করে। তো শ্রীকৃষ্ণ দেবতা দেবতা যাকে আমরা সমস্ত কিছু সমর্পণ করি এবং অসুবিধায় হলে তাকে স্মরণ করি, সুতরাং তিনি আমাদের জন্য রয়েছেন। সো এইভাবে মনে রাখতে পারো, শ্রীকৃষ্ণ পিপল অফ ইন্ডিয়ার জন্য রয়েছে, টি এম কৃষ্ণ শ্রীকৃষ্ণ তিনি পিপল অফ ইন্ডিয়ার জন্য সহায় হিসেবে রয়েছেন। তো এইভাবে কিন্তু একটা ট্রিক্স বা গল্প দিয়ে মনে রাখতে পারো তোমরা। ঠিক আছে, পরবর্তী 3 নম্বর দেখো, এটা তো ভীষণ গুরুত্বপূর্ণ, খুবই নিউজে ছিল, আমি ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সও পড়িয়েছি এটা। তো বলছে টাইডস অফ দ্য টাইম, টাইডস অফ দ্য টাইম, আর এইটা লিখেছেন রাজ্যসভার এমপি, রাজ্যসভার এমপি সুধা মূর্তি। তিনি লিখেছেন, সুধা মূর্তি ইনফোসিস কর্তা যিনি রয়েছেন তার হচ্ছে ওয়াইফ অর্ধাঙ্গিনী সুধা মূর্তি, তিনি এই বইটা লিখেছেন। নাম হচ্ছে টাইডস অফ দ্য টাইম। আর এই বইটার মধ্যে তিনি সমাজ, মানুষের জীবনযাত্রা ইত্যাদি, মানবিক মূল্যবোধ, এই সমস্ত কিছু বইয়ের মধ্যে তিনি তুলে ধরেছেন। টাইডস অফ দ্য টাইম, সুধা মূর্তি। পরবর্তী বইতে যাওয়ার আগে তোমাদের বলে রাখি যে যারা পিএসসি মিসলিনিয়াসের জন্য প্রিপারেশন করছো তাদেরকে বলে রাখি, সম্পূর্ণ নতুন একটা পিএসসি মিসলিনিয়াসের জন্য একটা কোর্স আমাদের লঞ্চ হয়েছে। পিডিএফ মক টেস্ট সহ একটা কোর্সের মধ্যে, একটা অ্যাপের মধ্যেই তুমি পেয়ে যাবে, বাড়ি বসে প্র্যাকটিস সেট দিতে পারো এবং 1.5 বছরের ভ্যালিডিটি সহ লাইভ ক্লাস প্লাস রেকর্ডেড ক্লাসের মাধ্যমে পিএসসির জন্য তুমি পিএসসি মিসলিনিয়াসের জন্য প্রিপারেশন করতে পারছো। এছাড়া নতুন এসএসসি জিডির জন্য নতুন ব্যাচ, নিউ ব্যাচ 2027-এর জন্য যারা হচ্ছে প্রিপারেশন করছে, 2027-এর জন্য যারা নতুন হচ্ছে প্রিপারেশন করছো তাদের জন্য এই ব্যাচটা, কোর্সটা রয়েছে। এছাড়া পঞ্চায়েতের জন্য রয়েছে, প্রত্যেকের হচ্ছে তোমাদের টার্গেট রয়েছে পঞ্চায়েত বেরোবে, আমরা প্রিপারেশন করবো সুন্দর করে, তারপর হচ্ছে একটা চাকরি নিয়ে নেবো। তো ভাই নিজে নিজে প্রিপারেশন করতে গেলে টাইমটা অনেকটা লাগবে, কোন বই পড়বো, কিভাবে পড়বো, প্র্যাকটিস সেট কি কোথা থেকে দেবো। তো এত ঝঞ্ঝাটের মধ্যে না গিয়ে তুমি একটা কোর্স যদি পারচেস করো, তাহলে একই জায়গায় সুন্দর একটা রোড ম্যাপের মাধ্যমে কম সময়ে একদম এফেক্টিভ পড়াশোনা হবে। সেই জন্য হচ্ছে এই নাম্বারে তোমাকে ফোন করতে হবে। এই নাম্বারে ফোন করলেই তুমি সমস্ত কিছু পেয়ে যাবে, সমস্ত ডিটেলস পেয়ে যাবে। এছাড়া পুলিশ ফাউন্ডেশন রয়েছে, এসএসসি ফাউন্ডেশন রয়েছে, রেলওয়ের জন্য যারা প্রিপারেশন করছে তাদের জন্য ফাউন্ডেশন ব্যাচ রয়েছে, এবং কম্বো স্পেশাল তো রয়েছে। কম্বো স্পেশাল আমি বারে বারে একটাই কথা বলি, কম্বো মানে সব কাটা এক্সামের প্রিপারেশন এই একটা ব্যাচ থেকে হয়ে যাবে। ঠিক আছে, চলো কি আছে না, 2 বছরের ভ্যালিডিটি পাচ্ছ তুমি কম্বোর মধ্যে, লাইভ ক্লাস রেকর্ডেড ক্লাস দুটোই পাচ্ছ, পিডিএফ পাচ্ছ, মক টেস্ট পাচ্ছ, আর কি চাই আমাদের। ঠিক আছে, আর এই যে নাম্বারটা রয়েছে, তোমাদের মনে যা যা প্রশ্ন যাচ্ছে, ফিস কত, কিভাবে ভর্তি হব, কবে থেকে ক্লাস হবে, কিভাবে ক্লাস করব, কোথা থেকে ক্লাস করব, সমস্ত প্রশ্নের উত্তর এই নাম্বারের মধ্যে তুমি পেয়ে যাবে। চলো নেক্সট দেখো, 4 নম্বর বলছে করুণা, দ্য পাওয়ার অফ কম্প্যাশন। এই বইটা লিখেছেন নোবেল শান্তিতে নোবেল জয়ী ভারতীয় কৈলাস সত্যার্থী। কৈলাস সত্যার্থী তিনি হচ্ছেন, এই যে কৈলাস সত্যার্থী তিনি একটা বই লিখেছেন, নাম হচ্ছে করুণা, দ্য পাওয়ার অফ কম্প্যাশন। এবার তিনি হচ্ছেন, যেহেতু হচ্ছে
শিশুদের অধিকার নিয়ে আলোচনা মানে হচ্ছে আন্দোলন করে গেছেন দীর্ঘদিন থেকে। তো সেই জন্য সমাজে শিশুর অধিকার রক্ষা, সমাজে করুণা এবং সহানুভূতির শক্তির গুরুত্ব, এগুলো তিনি তুলে ধরেছেন, ঠিক আছে। এবং এনার থেকে আরেকটা কারেন্ট অ্যাফেয়ার্স ভীষণভাবে মনে রাখতেই হবে, তিনি এই বছর 2026 সালে লতা দীননাথ মঙ্গেশকর পুরস্কার পেয়েছেন, ঠিক আছে। লতা মঙ্গেশকর পুরস্কারও কিন্তু কৈলাস সত্তার দিকে দেওয়া হয়েছে 2026 সালে। ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স হয়ে যাবে, পরবর্তীতে যাব আমরা। বলছে ইটস ইজি টু হেলদি, ইটস ইজি টু হেলদি, ছবি দেখেই বুঝতে পারছো যে এই বইটার লেখিকা হচ্ছেন মালাইকা অরোরা। মালাইকা অরোরা তিনি হচ্ছেন ফিটনেস নিয়ে হচ্ছে তিনি কাজ করেন। তো সেই জন্য তিনি কিভাবে বলিউড অভিনেত্রী ফিটনেসের জন্য স্বাস্থ্য সম্পর্কিত সমস্ত টিপস রয়েছে এটার মধ্যে। ইটস ইজি টু বি হেলদি, ঠিক আছে, এই বইটা লিখেছেন মালাইকা অরোরা। পরবর্তীতে দেখো 6 নম্বরে বলছে এ মাটি কথা কাহে, এ মাটি কথা কাহে, ওড়িয়া ভাষায় লেখা। ওড়িশার মাটি, সংস্কৃতি, আঞ্চলিক ইতিহাস, ওড়িশার সমস্ত কিছু স্মৃতি কথা এই বইটার মধ্যে তুলে ধরেছেন। লেখকের নাম হচ্ছে বিশ্বভূষণ হরিচন্দ্রন। বিশ্বভূষণ হরিচন্দ্রন তিনি হচ্ছেন প্রাক্তন রাজ্যপালও ছিলেন। তিনি বইটা লিখেছেন, নাম হচ্ছে এ মাটি কথা কাহে, ঠিক আছে, ওড়িয়া ভাষায় লেখা। পরবর্তী দেখো 6 নম্বর প্রশ্ন, স্টার মার্কড কোয়েশ্চেন, ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্নটা, হেভি ইম্পর্টেন্ট। মহাত্মা আ গ্রেট কমিউনিকেটর, মহাত্মা আ গ্রেট কমিউনিকেটর। মহাত্মা গান্ধী কিভাবে তার যে ফলোয়ার ছিল বা সাধারণ ভারতবাসী ছিল তাদের সাথে কিভাবে কমিউনিকেট করতো, যোগাযোগ কিভাবে করতো, তাদের সাথে বার্তালাপ কিভাবে করতো, তো এই সমস্ত কিছু খুঁটিনাটি এই বইটার মধ্যে রয়েছে। বইটার নাম হচ্ছে মহাত্মা আ গ্রেট কমিউনিকেটর। কে লিখেছেন? বইটা লিখেছেন ধীরজ কাকাড়িয়া, ধীরজ কাকাড়িয়া। যারা ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স আমার ফলো করে থাকো 9টা 15 থেকে, সকাল 9টা 15 থেকে প্রত্যেক দিন এই চ্যানেলেই লাইভ, তারা কিন্তু খুব ভালো করে জানো এই বইগুলো আমি তোমাদের পড়িয়েছি। নেক্সট দেখবে অটল বিহারী বাজপেয়ী সম্পর্কে লেখা রয়েছে দ্য ইটারনাল স্টেটমেন্ট। তো অটল বিহারী বাজপেয়ী ইটারনাল স্টেটমেন্ট এটা লিখেছেন বিজয় গোয়েল। বিজয় গোয়েলের লেখা অটল বিহারী বাজপেয়ীর দ্য ইটারনাল স্টেটমেন্ট। কি দ্য ইটারনাল স্টেটমেন্ট? অটল বিহারী বাজপেয়ীর লেখা এটা। তিনি প্রাক্তন প্রধানমন্ত্রী ছিলেন, তার রাজনৈতিক জীবন, তার ব্যক্তিত্ব, তার যে আদর্শ, তার ফিলোসফি, তিনি কিভাবে হচ্ছে নীতি আদর্শ নিয়ে কাজ করতেন ভারতের প্রধানমন্ত্রী থাকাকালীন, এবং হচ্ছে রাজনৈতিক জীবনে তিনি কিভাবে চলতেন, সেই সমস্ত কিছু খুঁটিনাটি সামনে থেকে দেখেছেন হচ্ছে এই বিজয় গোয়েল। তিনি লিখেছেন এই বইয়ের মধ্যে অটল বিহারী বাজপেয়ী দ্য ইটারনাল স্টেটমেন্ট। পরবর্তী দেখবো 9 নম্বরে 4 স্টার্স অফ ডেস্টিনি। এটা তো না জানি কত নিউজে ছিল, ভীষণ কন্ট্রোভার্সিও হয়ে গেছিল তোমার হচ্ছে রাহুল গান্ধীর সাথে। তো সেই বইটা 4 স্টার্স অফ ডেস্টিনি, এইটা লিখেছেন জেনারেল মনোজ মুকুন্দ নরওয়ানে। নরওয়ানে তিনি হচ্ছেন প্রাক্তন সেনাপ্রধান ছিলেন আমাদের। তো প্রাক্তন সেনাপ্রধান মনোজ মুকুন্দ নরওয়ানের লেখা হচ্ছে 4 স্টার্স অফ ডেস্টিনি, 4 স্টার্স অফ ডেস্টিনি, 4 স্টার্স অফ ডেস্টিনি তিনি লিখেছেন। আর এই বইটার মধ্যে অনেকগুলো কাহিনী তিনি ছোট্ট ছোট্ট করে তুলে ধরেছেন। তার মধ্যে সব থেকে চর্চিত বিষয় যেটা, সেটা হচ্ছে লাদাখের সীমান্তে গালওয়ান ঘাঁটিতে, গালওয়ানে মানে গালওয়ান যে তোমার উপত্যকা, সেখানে যে চীনা সৈন্যদের মধ্যে ভারতীয় সৈন্যদের মধ্যে যে একটা তোমার কি বলে সংঘর্ষ বেঁধেছিল, সেই কাহিনী কিন্তু এখানে লেখা রয়েছে। তখনকার গভর্নমেন্টের কি নীতি ছিল, ইন্ডিয়ান আর্মি কি হতো, অ্যাকচুয়ালি কি ঘটনাটা ঘটেছিল, সমস্ত এই বইটার মধ্যে তুলে ধরেছে, একটা পার্টে লেখা রয়েছে এটা, ঠিক আছে। নারওয়ানের 4 স্টার্স অফ ডেস্টিনি। নেক্সট দেখো এক্সাম ওয়ারিয়ার। এক্সাম ওয়ারিয়ার হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লেখা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লেখা এক্সাম ওয়ারিয়ার। তিনি এখানে বইটার মধ্যে লিখছেন যে কিভাবে পরীক্ষার সময় ছাত্রছাত্রীরা নিজেদেরকে প্রেশার কিভাবে কন্ট্রোল করবেন, কিভাবে পরীক্ষার জন্য প্রস্তুতি নেবেন, এবং হচ্ছে কিভাবে কাম ডাউন থাকবেন, এই সমস্ত কিছু হচ্ছে এই বইটার মধ্যে তুলে ধরেছেন। হচ্ছে এই মানসিক দুশ্চিন্তা কাটিয়ে কিভাবে সহজ কৌশলে, অনুপ্রেরণামূলক বই, এটা একটা অনুপ্রেরণামূলক বই হচ্ছে কি না এক্সাম ওয়ারিয়র। এক্সাম ওয়ারিয়র PM নরেন্দ্র মোদী তিনি লিখেছেন। এবং আমি রিকোয়েস্ট করব নরেন্দ্র মোদী তথা যত আর কি আমাদের ভারতবর্ষের সাংবিধানিক পদে যারা রয়েছে তাদেরকে একটাই কথা বলবো, একটাই কথা বলবো, এই যে এক্সাম ওয়ারিয়র বইটার মধ্যে যা যা লেখা রয়েছে, এগুলো এগুলো হচ্ছে এগুলো হচ্ছে তখনই বাস্তবায়িত হবে যখন হচ্ছে যে এক্সামগুলো, যেমন হচ্ছে নিটের মতন এক্সাম, যেমন হচ্ছে এক্সএসসি জিডির মতন এক্সাম, এই যে বড় বড় যে এক্সামগুলো হয়, একদম ভারতবর্ষের একদম দরিদ্র পরিবার থেকে উঠে আসা যে ছেলেগুলো, ছাত্রছাত্রীগুলো, মেয়েরা, তারা স্বপ্ন দেখে, তারা দীর্ঘদিন রাতের পর রাত জেগে প্রিপারেশন করছে, তারপরে গিয়ে এক্সামে লিক হয়ে যাচ্ছে। তাহলে এইটা কোন দেশ, এটা হচ্ছে কি ধরনের তাদের সাথে ভবিষ্যৎ নিয়ে খেলা হচ্ছে, কিভাবে ছিনিমিনি নিয়ে খেলা হচ্ছে। সেই ছেলেটা বা সেই মেয়েটা যে স্বপ্ন দেখেছিল, দীর্ঘদিন পড়েছিল, সে একটা স্বপ্নকে তার বাস্তবায়িত করবে, সে ডাক্তার হবে, কেউ ভেবেছিল একটা সামান্য একটা সরকারি চাকরি পাবে, তার মা বাবার মুখে হাসি ফোটাবে, তার ভবিষ্যতে কিছু একটা করতে চাইছে, আর সেখানে গিয়ে দেখছে যে
এক্সাম হলে এক্সামের যে তোমার হচ্ছে পেপার সেটা আগেই লিক হয়ে গেছে। তো এগুলো হওয়ার আগে আটকাতে হবে, তবে গিয়ে এই বইগুলোর ভ্যালু থাকবে। আমি আবারও বলছি, এটা হচ্ছে কাউকে ক্রিটিসাইজ করা না, এটা একজন শিক্ষক হিসেবে, এডুকেটর হিসেবে, যারা ছাত্রছাত্রীদের সাথে আমরা মিশি, দেখি, তাদের বেদনা এগুলো বুঝি, কারণ আমিও তো একটা সময় ছাত্র ছিলাম, যখন আমরাও প্রিপারেশন করতাম তখন আমরাও জানি এই সমস্ত বেদনাগুলো, ব্যথাগুলো। তো সেগুলো যাতে না হয়, এগুলো ব্যাপার, পেপার লিক আটকাতে হবে। তারপরে যে চাকরি, যেগুলো যেইভাবে করে আমাদের পশ্চিমবঙ্গে দিনের পর দিন হয়েছে, কিভাবে আর কি টাকার বিনিময়ে চাকরি বিলি হয়েছে এবং দিনের পর দিন আর কি রিক্রুটমেন্ট আটকে রয়েছে, এগুলো যাতে না হয়। স্বচ্ছতার সাথে নিয়োগ, সরকারি চাকরি এবং হচ্ছে নিটের মতন এক্সামগুলো, যে জয়েন্টের মতন এক্সামগুলো, এগুলো যাতে ছাত্রছাত্রীদের ভবিষ্যতের একটা যে পর্ব, এগুলো যাতে সঠিক হয়। এগুলোর মধ্যে অনেক হাজার হাজার ছোট্ট ছোট্ট যে সমস্ত স্বপ্নগুলো লুকিয়ে রয়েছে, হার্ডওয়ার্ক লুকিয়ে রয়েছে, এগুলো কিন্তু একেবারে নষ্ট হয়ে যাবে। নালে এগুলো কিন্তু আগে দেখতে হবে, তারপরে এই ধরনের যে বইগুলো এক্সাম ওরিয়ার, কিভাবে তুমি দুশ্চিন্তা কাটাবে, কিভাবে তুমি অনুপ্রেরণা করে অনুপ্রেরণা রাখবে, এই বইগুলোর ভ্যালু তখন আসবে। চলো পরবর্তী, নেক্সট 11 নম্বর, আকাশ। আকাশ এই বইটা লিখেছেন হচ্ছে চন্দ্রমৌলি, চন্দ্রমৌলি লিখেছেন হচ্ছে আকাশ। এই বইটা খুব ইন্টারেস্টিং বইটা। দেখো, আকাশ হচ্ছে আমাদের হচ্ছে একটা আকাশ ক্ষেপণাস্ত্র। এই আকাশ ক্ষেপণাস্ত্র যেমন হচ্ছে তোমরা S-400 এর নাম শুনেছো, যেটাকে সুদর্শন চক্র বলা হয়, যেটা আমাদের বায়ু সীমানাকে প্রোটেক্ট করছে, যে বহির্শত্রু থেকে, মানে বাইরে থেকে, যেমন পাকিস্তান বা আমাদের যে শত্রু দেশগুলো রয়েছে, তাদের যে ড্রোনগুলো আসছে আমাদের ভূমিতে যাতে আক্রমণ না করতে পারে বা বিস্ফোরণ না ঘটাতে পারে, তাকে আকাশে মধ্যেই ডিটেক্ট করে ওখানেই বিস্ফোরণ করে ধ্বংস করে ফেলা। এর জন্য আমাদের আকাশ সীমানাটাকে প্রোটেক্ট করবার জন্য হচ্ছে আকাশ ক্ষেপণাস্ত্র তৈরি হচ্ছে সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে। আর এইটারই গৌরবময় ইতিহাস, গৌরবময় কথাবার্তা লেখা রয়েছে হচ্ছে তোমার এই বইটার মধ্যে। কি না, চন্দ্রমৌলি, রাজা চন্দ্রমৌলি বলতে চাইছিলাম, চন্দ্রমৌলি, তার বইটার নাম হচ্ছে আকাশ, বেসড অন দ্য আকাশ মিসাইল। মনে থাকবে, চন্দ্রমৌলি। চলো পরবর্তী। অ্যাকচুয়ালি না, এই বইটা তুমি এইভাবে মনে রাখতে পারো, চন্দ্রমৌলি। এই বইটা দেখো, চন্দ্রমৌলি, রাজা চন্দ্রমৌলির যে বাহুবলী আমরা প্রত্যেকে দেখেছি, কিভাবে যুদ্ধ দেখিয়েছে বইটার মধ্যে, কিভাবে হচ্ছে মুভিটা যখন দেখেছো, যে যুদ্ধ কিভাবে হতো প্রাচীনকালে, তো সেই যুদ্ধর সাথেই তো রিলেটেড হচ্ছে আকাশ, আকাশ মিসাইল। তো মিসাইলও তো যুদ্ধের সময় ব্যবহার হবে, তো চন্দ্রমৌলিরই লেখা হবে আকাশ মিসাইল ডিফেন্স সিস্টেম, ঠিক আছে? তো এইভাবে করে কানেক্ট করে মনে রাখতে পারো। এক্সাম হলে তো তোমাকে নাম লিখতে হবে না, তুমি অপশন দেখবে, টিক করবে, বেরিয়ে চলে আসবে, ঠিক আছে? চলো তারপরে নেক্সট, ভালো বই এটা। কি বলছে, বলছে অগ্নি, এটা অ্যাকচুয়ালি হচ্ছে তেলুগু ভাষায় লেখা রয়েছে, তেলুগু ভাষায়, অগ্নি সারাসুলো, অগ্নি সারাসুলো ভিকান্সি চীনা কমলাম, কমলাম মানে পদ্মর কথা বলছে, দ্রৌপদী মুর্মু, মানে হচ্ছে ইংলিশ ট্রান্সলেট যদি করি তাহলে এটার মিনিংটা এরকম আসছে, দ্য লোটাস দ্যাট ব্লুমড ইন দ্য ফায়ার অন এমব্রেস, ঠিক আছে? তো এই বইটা লিখেছেন হচ্ছে কে না, লক্ষ্মী প্রসাদ। কি নাম? ডক্টর ইয়ারলাগাড্ডা লক্ষ্মী প্রসাদ, তেলুগু ভাষা এই বইটা। এবং এই যে বইটা দেখে বোঝা যাচ্ছে যে কিভাবে একজন কুড়ি প্রত্যন্ত গ্রাম থেকে উঠে আসা, যে কি বলবো, উপজাতি সম্প্রদায় থেকে উঠে আসা প্রথম মহিলা দ্রৌপদী মুর্মু কিভাবে তার শিক্ষা জীবন কমপ্লিট করেছেন এবং ভারতের সর্বোচ্চ পদে তিনি বসে রয়েছেন, রাষ্ট্রপতি হয়েছেন। তিনি এই বইটার মধ্যে সমস্ত কিছু A to Z লিখেছেন, ঠিক আছে? চলো পরবর্তী, নেক্সট। বলছে দ্য গ্রেট স্যাংশন হ্যাক, দ্য গ্রেট স্যাংশন হ্যাক, এই বইটা হচ্ছে উর্জিত প্যাটেলের লেখা। ইম্পর্টেন্ট এখানেই হয়ে যায়, তার কারণ হচ্ছে উর্জিত প্যাটেল, তোমরা যদি দীর্ঘদিন থেকে প্রিপারেশন করে আসো বা কারেন্ট অ্যাফেয়ার্স ফলো করো তাহলে ভালো মতন জানবে, উর্জিত প্যাটেল হচ্ছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার প্রাক্তন গভর্নর, বা তোমার হচ্ছে ফর্মার গভর্নর অফ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, উর্জিত প্যাটেল। তিনি অনেকগুলো বই লিখেছিলেন, যেমন হচ্ছে দ্য ফল্ট লাইন, থার্ড পিলার, এই ধরনের বইগুলো লিখেছেন। আমি যখন তোমাদের কোর্সে এই ধরনের বই, মানে বুকস অ্যান্ড অথর্স পড়াই, তখন ওগুলো পড়িয়ে থাকি। তো ওই লিস্টে আরেকটা বই অ্যাড হলো উর্জিত প্যাটেলের, সেটা হচ্ছে কি, দ্য গ্রেট স্যাংশন হ্যাক, দ্য গ্রেট স্যাংশন হ্যাক। এটার মধ্যে লিখেছে যে আন্তর্জাতিক সময়ে, মানে বর্তমান সময়ে কয়েক বছরের মধ্যে আমেরিকা এবং ভারতবর্ষের মধ্যে যেই সম্পর্ক, এই যে স্যাংশনের একটা ব্যাপার, অর্থনৈতিক যে একটা তোমার চাপ সৃষ্টি করা, এই সমস্ত কিছু হচ্ছে তোমার এই নিষেধাজ্ঞা, অর্থনৈতিক নিষেধাজ্ঞাকে স্যাংশন বলা হয়। বিশ্ব অর্থনীতিতে যে কি প্রভাব পড়ছে সেগুলো বিশ্লেষণ করেছেন তার বইয়ের মধ্যে, ঠিক আছে? এই বইটারই নাম হচ্ছে দ্য গ্রেট স্যাংশন হ্যাক, উর্জিত পাটিল। চলো পরবর্তী। বলছে
মেইন ক্যান্সার কো জিত লিয়া, मैंने ক্যান্সার কো জিত লিয়া, বইটার নাম হচ্ছে অ্যাকচুয়ালি मैंने ক্যান্সার কো জিত লিয়া। এই বইটা লিখেছেন হচ্ছে বিজয় আনন্দ রেড্ডি, বিজয় আনন্দ রেড্ডি। এইভাবে তো এইভাবেই মনে রাখতে পারি, এমনিই তো ট্রিক হয়ে যাচ্ছে আমাদেরকে, গল্পটা এইভাবেই মনে রাখতে। বিজয়, বিজয় মানে কি? জিতে গেছে। কিসে জিতে গেছে? ক্যান্সারকে জিতে গেছে। বইটার নামের মধ্যেও জিত রয়েছে, তার ব্যক্তিগত নামের মধ্যেও জিত রয়েছে, এইভাবে মনে রাখবো। তা কি? मैंने ক্যান্সার কো জিত লিয়া বিজয় আনন্দ, বিজয়ের আনন্দ রেড্ডি, ঠিক আছে? বিজয়ের আনন্দ মানে বিজয়ের জন্য আনন্দ পাচ্ছে রেড্ডি সাহেব, ঠিক আছে? তো ক্যান্সার আক্রান্ত রোগীদের মনোবল বৃদ্ধি করবার জন্য মারণ ব্যাধি যে অ্যাকচুয়ালি দেখো ক্যান্সার কত স্টেজেই থাকুক না কেন, যতই সেরে যাক না কেন, এখন ম্যাক্সিমাম ক্যান্সার ঠিকঠাক ট্রিটমেন্ট করলে সেরে যাচ্ছে, কিন্তু ক্যান্সার হয়েছে এই যে একটা ব্যাপার, এটা যে মানসিকভাবে কতটা চাপের, সেই ব্যক্তি যার হয়, যার পরিবারের হয়েছে, সেই পরিবারের ব্যক্তিগুলো মানসিকভাবে কতটা আস্তে আস্তে ক্ষতবিক্ষত হয়ে একেবারে পুরোপুরি শেষ হয়ে যায়, নিঃশেষ হয়ে যায়, তাদেরকেই মনোবলের দিক থেকে, মানসিক দিক থেকে শক্তি দেওয়ার জন্য, উৎসাহ দেওয়ার জন্য এই বইটা লিখেছেন, রচনা করেছেন। বইটার নাম मैंने ক্যান্সার কো জিত লিয়া, বিজয় আনন্দ রেড্ডি, ঠিক আছে? চলো পরবর্তী দেখবো আমরা 15 নম্বরে। বলছে মোদিজ মিশন, মোদিজ মিশন, মোদিজ মিশন হচ্ছে এই বইটা হচ্ছে তোমার বীরজিস দেসাই এর লেখা, বীরজিস দেসাই, দেসাই হচ্ছে মোদিজ মিশন লিখেছেন, মোদিজ দেসাই হচ্ছে বীরজিস দেসাই। তো এবার মোদির নেতৃত্বে সরকার বিভিন্ন যে মিশন, নীতি, তারপরে ভারতের নতুন রূপ কল্পনা করছে, নতুন ভারত, বুঝলেন, নয়া ভারত, নয়া ভারতের এই যে পরিকল্পনা, ওয়ান নেশন ওয়ান রেশন কার্ড, ওয়ান ভোট, এই যে ব্যাপারগুলো আসছে, ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান প্রোডাক্ট, এই যে একটা দিকে ফোকাস করছে, ওয়ান কান্ট্রি অ্যান্ড ওয়ান ট্যাক্স বলছে, যেগুলো জিএসটি কে বলছে, ঠিক আছে? ওয়ান নেশন ওয়ান ট্যাক্স। তো এইগুলো সমস্তটাই হচ্ছে তোমার মোদিজ মিশনের মধ্যে আসছে, লিখেছেন হচ্ছে বীরজিস দেসাই, বীরজিস দেসাই তিনি লিখেছেন মোদিজ মিশন। তো 16 নম্বর বইটা বলছে কি? বই বলছে অটল রেমিনিসেন্স, অটল রেমিনিসেন্স, পরিষ্কার বোঝা যাচ্ছে অটল বিহারী বাজপেয়ী প্রাক্তন প্রধানমন্ত্রী, ভারতরত্ন প্রধানমন্ত্রী, তাকে নিয়ে লেখা হয়েছে। লিখেছেন অশোক ট্যান্ডন, অশোক ট্যান্ডন অটল বিহারী বাজপেয়ীকে সামনাসামনি দেখেছেন, তার একজন খুব কাছের সাংবাদিক ছিলেন তিনি। তো অটল বিহারী বাজপেয়ীর যে নীতি, তার যে আদর্শ, সেগুলো এই বইটার মধ্যে তুলে ধরেছেন অটল রেমিনিসেন্স বইটার মধ্যে। নাম হচ্ছে অশোক টেন্ডেন, অশোক টেন্ডেন, এমনই একটা বইয়ের নাম একটু আগেই পড়লাম তোমাদের, আমি দেখাচ্ছি। অশোক টেন্ডনের মতনই অটল বিহারী বাজপেয়ীকে নিয়েই লেখা হয়েছে বইটা। কোথায় গেল বইটা? হচ্ছে একটু আগে দেখলাম, এই যে দ্য অটল বিহারী বাজপেয়ী দ্য ইটার্নাল স্টেটমেন্টের লিখেছে বিজয় গোয়েল, লিখেছেন বিজয় গোয়েল, বিজয় গোয়েলের অটল বিহারী বাজপেয়ী দ্য ইটার্নাল স্টেটমেন্ট। আর এই দিকে আমরা দেখছি হচ্ছে এই বইটার নাম হচ্ছে অটল রেমিনিসেন্স, অটল রেমিনিসেন্স অজয়, এটা বিজয়, এটা অশোক টেন্ডন, অশোক টেন্ডন। 17 নম্বর ইন্ডিয়া দ্যাট ইন ইন্ডিয়া, ইন্ডিয়া দ্যাট ইন ইন্ডিয়া, এটা লিখেছেন অভিজিৎ যোগ, অভিজিৎ যোগ করেছেন ইন্ডিয়া দ্যাট ইন ইন্ডিয়া, ইন্ডিয়া দ্যাট ইন ইন্ডিয়া, অভিজিৎ যোগ, ঠিক আছে? ভারতের বৈচিত্র্য ইত্যাদি নিয়ে এখানে লেখা হয়েছে। পরবর্তী 17 নম্বর দেখো, বলছে দ্য ম্যাজিক অফ দ্য লস্ট আর্নিংস, লস্ট আর্নিংস বইটার নাম। লিখেছেন কে? লিখেছেন হচ্ছে সেই সুধা মূর্তি, একটু আগে দেখলাম সুধা মূর্তির একটা বই, সুধা মূর্তি লিখেছেন, ইনফোসিসের যে ফাউন্ডার, কো ফাউন্ডার, তার হচ্ছে ওয়াইফ, এবং হচ্ছে ঋষি সুনাক যে প্রাক্তন প্রধানমন্ত্রী ছিল তোমার ব্রিটেনের, তার হচ্ছে মাদার ইন ল, ঠিক আছে? শাশুড়ি মা। তো তিনি লিখছেন, সুধামূর্তি লিখছেন হচ্ছে দ্য ম্যাজিক অফ লস্ট আর্নিংস, লস্ট আর্নিং, সুধামূর্তির লেখা, সুধামূর্তির লেখা, ঠিক আছে? আচ্ছা চলো পরবর্তী দেখবো। সনাতন সংস্কৃতি কি অটল দৃষ্টি, সনাতন সংস্কৃতি কি অটল দৃষ্টি, এটা আমি কারেন্ট অ্যাফেয়ার্সও পড়েছিলাম তোমার ডেলিতে। বলছে বাসুদেব, বাসুদেব, বাসুদেব দেবনানী, বাসুদেব দেবনানী লিখছেন, কি লিখছেন না সনাতন সংস্কৃতি কি, সনাতন সংস্কৃতি কি অটল দৃষ্টি। এইটার মধ্যে সনাতন ধর্মের মধ্যে যে সংস্কৃতি, যে ভারতীয় দর্শন, নীতি, চিরাচরিত মূল্যবোধ, এগুলো তিনি তুলে ধরেছেন, এই তাত্ত্বিক যোগসূত্র তিনি হচ্ছেন এই বইটার মধ্যে খোঁজার চেষ্টা করেছেন, ঠিক আছে? তাহলে বইটার নাম হচ্ছে সনাতন সংস্কৃতি কি অটল দৃষ্টি, লিখছেন হচ্ছে বাসুদেব দেবনানী, বাসুদেব দেবনানী, বাসুদেব দেবনানী লিখছেন। ট্রিক এইভাবে তুমি বানাতে পারো যে সনাতন ধর্ম, ধর্ম শ্রীকৃষ্ণের সাথে বাসুদেব, বাসুদেব শ্রীকৃষ্ণের অপর এক নাম, ঠিক আছে? এবং যে তিনি দেবতা, দেবনানী, তাহলে দেবনাই, দেবনানী বা দেবতা বা দেব, তিনি হচ্ছেন অটল সংস্কৃতি নিয়ে আলোচনা করবেন সনাতন ধর্মের, ঠিক আছে? চলো 20 নাম্বার কোয়েশ্চেন, বলছে রং ওয়ে হোম, কি বলছে? দ্য রং ওয়ে হোম, দ্য রং ওয়ে হোম লিখে হচ্ছে কি সোনালি খুল্লার শ্রফ, সোনালি
সোনালী খুল্লার শ্রফ, দেখতেই পাচ্ছ এই যে এই সোনালী খুল্লার শ্রফের এই যে বইটা, এই বইটা হচ্ছে এটার হচ্ছে ফ্রন্ট পেজ, এটার বইটার হচ্ছে ফ্রন্ট পেজ। তো এইটার মধ্যে তিনি তুলে ধরেছেন দ্য রং ওয়ে হোম, লিখছেন বর্তমান যুগের সম্পর্ক এবং সামাজিক জীবনের নানান দৃষ্টিভঙ্গি তার এই উপন্যাসটার মধ্যে তুলে ধরেছেন। ঠিক আছে, দ্য রং ওয়ে হোম, দ্য রং ওয়ে হোম, ঠিক আছে, দ্য রং ওয়ে হোম লিখছেন কি সোনালী খুল্লার শ্রফ। ঠিক আছে, চলো 21 নম্বর দেখব, জালিয়ান ওয়ালাবাগ কি করা হে, জালিয়ান ওয়ালাবাগ কি করা হে লিখছেন রাজবন্তী মান, রাজবন্তী মান লিখছেন জালিয়ান ওয়ালাবাগ কি করা হে। এবার জালিয়ান ওয়ালাবাগের মধ্যে যা যা ঘটেছিল, সেই হত্যাকাণ্ডের ভয়াবহতা, শহীদদের আত্মত্যাগ, কি ঘটনা ঘটেছিল, একেবারে নিষ্পাপ নিরীহ গ্রামবাসীর উপরে কিভাবে গুলি চালানো হয়েছিল, সেই নিষ্ঠুরতা, সেই বর্বরতা, সেই কি বলো পৈশাচিক যে একটা সিদ্ধান্ত ছিল তার, যে ব্রিটিশদের যে কি নিষ্ঠুরতা ভারতবাসীর প্রতি, সেই জালিয়ানওয়ালাবাগে প্রকাশ পেয়েছে এই বইটার মধ্যে, প্রকাশ পেয়েছে। বইটার নাম হচ্ছে কি জালিয়ানওয়ালাবাগ কি কারাহে, কারাহে রাজবন্তী মান লিখেছেন। এখানে তোমাদের বলে রাখি যে 1919 সালের 13ই এপ্রিল ঘটনাটা ঘটেছিল, 13ই এপ্রিল এই ঘটনাটা ঘটেছিল। এবার এই বছর 2026 সালে জিজ্ঞাসা করতে পারে 2026 সালে কত বছর কমপ্লিট করলো। এই 2026 সালে 13ই এপ্রিল জাস্ট কিছুদিন আগেই গেছে, 13ই এপ্রিল 2026 সালে কত বছর কমপ্লিট করেছে, বা জালিয়ানওয়ালাবাগের কত যুগ হয়েছে। তাহলে 1919 থেকে 2019 100 বছর, আর হচ্ছে 19 থেকে 26 7 বছর, তাহলে 107 বছর পূর্ণ করেছে এই বছর 2026-এ, 107 বছর কমপ্লিট করেছে জালিয়ানওয়ালাবাগের সেই মর্মান্তিক কাহিনী। ঠিক আছে, চলো পরবর্তী দেখবো আমরা, দা ব্রহ্মাস্ত্র আনলেজড, কি বলছে ব্রহ্মাস্ত্র আনলেজড, এই যে ব্রহ্মাস্ত্র আনলেজড দেখতে পাচ্ছ, ব্রহ্মাস্ত্র আনলেজড এই বইটা লিখছেন শিবানন্দম। কে লিখছেন না শিবানন্দম লিখছে হচ্ছে দ্য ব্রহ্মাস্ত্র আনলেজড। এটা একটা পৌরাণিক অস্ত্র, ব্রহ্মাস্ত্র নাম শুনেছি আমরা। ব্রহ্মাস্ত্র মানে হচ্ছে সব অস্ত্র যখন শেষ হয়ে যায় তখন হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ যে অস্ত্রটা এবং শক্তিশালী যে অস্ত্র সেটা কোনোদিনও ফেল করে না, সেইটার নাম হচ্ছে ব্রহ্মাস্ত্র, মানে ব্রহ্ম দেবতার অস্ত্র। সেইটাই তিনি হচ্ছেন এইটা রূপক হিসেবে ব্যবহার করেছেন, নামটা রূপক হিসেবে ব্যবহার করেছেন। এবং তিনি এই ফিকশন এবং নন ফিকশন বই, এই বইটার নাম কি দা ব্রহ্মাস্ত্র আনলেজড, শিবানন্দম লিখেছেন, শিবানন্দম। তাহলে আমরা জানি তিন মূর্তি কারা কারা, কে বিষ্ণু, শিব এবং বিষ্ণু, ব্রহ্মা এবং শিব। তাহলে বিষ্ণু, ব্রহ্মা এবং শিব, তাহলে হচ্ছে ব্রহ্মাস্ত্র ব্রহ্মদেবতার। তাহলে আরেকজন হচ্ছে কে এই তিন মূর্তির মধ্যে শিবানন্দম, শিব। তো শিব মহাদেব শিব, তিনি শিব হচ্ছেন ব্রহ্মাস্ত্র আনলেজড, এইটা নিয়ে গল্প লিখেছেন, মানে বই লিখেছেন। তাহলে শিবের সাথে ব্রহ্মাস্ত্রের কানেক্টেড করে রাখবে, এইভাবে করে মনে রাখবা। জাস্ট পুরো নামটা যদি নাও মনে থাকে, তুমি অন্তত এইটুকুনি যদি কানেক্ট করতে পারো যে হ্যাঁ ব্রহ্মাস্ত্র মানে হচ্ছে ত্রিমূর্তি দেবতার মধ্যে একজন এবং আরেকজন ত্রিমূর্তির মধ্যে দেবতা হচ্ছে শিব, যদি এইটুকুনি আন্ডারলাইন করতে মানে বুঝতে পারো, তাহলে হচ্ছে বাকিগুলো অপশন আউট করে দেবে, এটাকে টিক করে চলে আসবে। পরবর্তী দেখো, পরবর্তী বই হচ্ছে রেডি রিলেভেন্ট অ্যান্ড রিসার্জেন্ট টু। তো রেডি রিলেভেন্ট অ্যান্ড রিসার্জেন্ট টু বইটা ইম্পর্টেন্ট হয়ে যায় কেন বলো তো, তার রাইটারের জন্য। রাইটারকে অনিল চৌহান, রাইটারের নাম কি অনিল চৌহান। কে রয়েছেন, তিনি ছিলেন প্রাক্তন সিডিএস আমাদের, বা দ্বিতীয়, এখন তো 3 নম্বর সিডিএস নিযুক্ত হয়ে গেছে, তার নাম হচ্ছে এনএস রাজা সুব্রমণিয়াম জি এখন হচ্ছে বর্তমানে সিডিএস 3 নম্বর সিডিএস, আগে হচ্ছেন 2 নম্বর ছিলেন, তিনি প্রাক্তন সিডিএস। এই যে অনিল চৌহান দ্বিতীয় সিডিএস, তিনি হচ্ছেন এই বইটা লিখেছেন রেডি রিলেভেন্ট রিসার্জেন্ট টু। ঠিক আছে, এই বইটার মধ্যে ভারতীয় সশস্ত্র বাহিনীকে প্রস্তুত কিভাবে থাকতে লাগে যুদ্ধক্ষেত্রে, কিভাবে তারা হচ্ছে কৌশলগত রূপরেখা, এই সমস্ত কিছু তিনি হচ্ছেন এই বইটার মধ্যে তুলে ধরেছেন। ঠিক আছে, বুঝতেই পারছো রাইটারকে অনিল চৌহান, তিনি প্রাক্তন সিডিএস মানে আর্মি ম্যান ছিলেন একজন, তার বইটাও নিশ্চয়ই সেই রিলেটেডই হবে। ঠিক আছে, পরবর্তী দেখো অ্যাবভ অ্যান্ড বিয়ন্ড এই বইটা লিখেছেন শিবকুমার মহঙ্কা। কে লিখেছেন, শিবকুমার মহঙ্কা তিনি লিখেছেন এই বইটা। ঠিক আছে, কি বই, অ্যাবভ দ্য বিয়ন্ড। নেক্সট দেখো
আফটার মি ক্যাওয়াস, ভালো বইটা, হেভি গুরুত্বপূর্ণ জিনিসটা। রাইটার হচ্ছে কে? এম জে আকবর। এম জে আকবর লিখছেন, খুব ইম্পর্টেন্ট। দেখো স্টোরিটা দেখো, বলছে দীর্ঘদিন থেকে মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ চলছে সেটা তোমার ইসরায়েল এবং হচ্ছে বাকি যে হামাসের মধ্যে যে কাহিনীগুলো চলছিল সেটাও একটা হতে পারে, এবং বর্তমানে ইরান ভার্সেস আমেরিকা বা ইরান এবং ইসরায়েলের মধ্যে যে সম্পর্ক, এখানে যেখানে তোমার হচ্ছে হরমুজ আটকে দিচ্ছে, আটকে দিচ্ছে, তেল আটকে যাচ্ছে, প্রাকৃতিক গ্যাস আটকে যাচ্ছে, একে রকেট বিয়ে করছে। তো সেই জন্য হচ্ছে পুরো বিশ্ব যে অর্থনীতি, বিশ্ব যে রাজনীতি, সেখানে একটা মন্দা দেখা দিচ্ছে, একটা অস্থিরতা দেখা দিচ্ছে, তার প্রভাব দক্ষিণ এশিয়াতে এসে পড়ছে, আমাদের দেশে এসে পড়ছে। এই সমস্ত কিছু নিয়ে এই বইটা লেখা হয়েছে। বইটার নাম লিখছেন কি? আফটার মি ক্যাওয়াস। আফটার মি ক্যাওয়াস আকবর লিখছেন এম জে আকবর। এম জে আকবর, ঠিক আছে? আফটার মি ক্যাওয়াস। চলো, এম জে আকবর। পরবর্তী ২৬ নম্বর বই দেখো, বলছে মহাত্মা গান্ধী অ্যান্ড দ্য এনভায়রনমেন্ট। মানে মহাত্মা গান্ধী আর কত কিছু দিক থেকে তিনি চিন্তা ভাবনা করেছিলেন, এখনো তার আইডিওলজি ফলো করে যাচ্ছেন এক একজন। বলছে টি এন খুসু, টি এন খসু। এই যে টি এন খসু, তিনি লিখছেন হচ্ছে মহাত্মা গান্ধীর আইডিওলজি এনভায়রনমেন্টের দিক থেকে। এনভায়রনমেন্ট বা পরিবেশ, পরিবেশের দিকে মহাত্মা গান্ধী কি ভাবতেন সেগুলোই বইটার মধ্যে লিখেছিলেন এই খসু সাহেব, ঠিক আছে? আর নাম দিয়েছেন মহাত্মা গান্ধী অ্যান্ড এনভায়রনমেন্ট। চলো পরবর্তী, দে উইল শুট ইউ ম্যাডাম, স্টার আগে। বলছে দে উইল শুট ইউ ম্যাডাম, লিখছেন হরিন্দর বাজেওয়া। তিনি একজন সাংবাদিক, বাজেওয়া, হরিন্দর বাজেওয়া। তিনি লিখছেন যুদ্ধক্ষেত্রে এবং ঝুঁকিপূর্ণ এলাকায় একজন নারী সাংবাদিকের কাজ কতটা ঝুঁকিপূর্ণ হয়। যুদ্ধক্ষেত্রে এমনি নারী মেয়েদের হচ্ছে তোমার এই যে সাংবাদিকের কাজ খুবই রিস্কি হয়, বিশেষ করে যারা হচ্ছে এই ধরনের পলিটিক্যাল বা খুব রিস্কি কাজগুলো, যে বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে মানে যে কোনো সময় যেতে লাগবে, সে মধ্যরাত্রেও যেতে হতে পারে, ভোরবেলা যেতে পারে, দুপুরবেলা যেতে পারে, এবং হচ্ছে খুব আর কি রিস্কি, খুব আর কি তোমার ভয়ানক জায়গায় গিয়ে তাদের রিপোর্টিং করতে লাগে মেয়েদের। তো সেই জন্য হচ্ছে যুদ্ধক্ষেত্রে ঝুঁকিপূর্ণ এলাকায় মেয়েদের সাংবাদিকতা করা কতটা হচ্ছে রোমাঞ্চকর, কতটা বিপজ্জনক, এই অভিজ্ঞতা তিনি তুলে ধরেছেন এই বইটার মধ্যে। ওই জন্য বলছে দে উইল শুট ইউ ম্যাডাম, দে উইল শুট ইউ ম্যাডাম। বইটার কভার হচ্ছে এটা, এরকম দেখতে লাগছে। বইটার কভার হচ্ছে এরকম দেখতে লাগছে, দেখতে দেখো, দে উইল শুট ইউ ম্যাডাম। লিখছেন কে? লিখছেন হচ্ছে, কে লিখছেন? লিখছেন হচ্ছে হরিন্দর বাজেওয়া। হরিন্দর বাজেওয়া লিখছেন, হরিন্দর বাজেওয়া লিখছেন। চলো তারপরে পরবর্তী, লিভিং দ্য বিবেকানন্দ ওয়ে। লিভিং দ্য বিবেকানন্দ ওয়ে, এটা লিখছেন দুজনে মিলে, অনন্য অবস্থি এবং নিখিল যাদব। নিখিল যাদব এবং অনন্য অবস্থি, তারা দুজনে মিলে লিভিং দ্য বিবেকানন্দ ওয়ে এই বইটা লিখছেন, ঠিক আছে? আচ্ছা, স্বামী বিবেকানন্দের আদর্শ বর্তমান তরুণ সমাজকে কিভাবে এগিয়ে নিয়ে যাবে, কেন ফলো করা উচিত, এগুলো বইটার মধ্যে তুলে ধরা হয়েছে। নেক্সট দেখো, ডিফারেন্ট বাট নো লেস। ডিফারেন্ট বাট নো লেস, ডিফারেন্ট বাট নো লেস, এটা হচ্ছে অনুপম খেরের লেখা, ওই জন্য বইটা ইম্পর্টেন্ট হচ্ছে, ওই জন্য বইটা হচ্ছে গুরুত্বপূর্ণ। বলিউড অভিনেতা, আগেও কিন্তু পরীক্ষাতে অনুপম খেরের বই কিন্তু এসেছে এবং আগামীতেও আসবে। তো তিনি আরেকটা বই লিখেছেন, বইটার নাম কি দিয়েছেন? ডিফারেন্ট বাট নো লেস, ডিফারেন্ট বাট নো লেস। তো এইটা হচ্ছে অনুপম খেরের লেখা, ঠিক আছে? নেক্সট আমরা দেখব 30 নম্বর, মাদার মেরি কাম টু মি। যতগুলো পারো ততগুলো স্টার দেবে, কারণ হচ্ছে বইটা এমনি গুরুত্বপূর্ণ হয়ে যায়। আমি কিন্তু তোমাদের কিন্তু ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সে পড়িয়েছি এটা। দেখো কি বলছে, মাদার মেরি কাম টু মি, এটা লিখছেন বিখ্যাত তোমার হচ্ছে কি বলে বুকার জয়ী লেখিকা, ভারতের প্রথম ম্যান বুকার জয়ী লেখিকা অরুন্ধতী রয়ের লেখা। অরুন্ধতী রয়ের লেখা হচ্ছে ক্রিটিক সার্কেলও পুরস্কার পেয়েছেন ইউএস থেকে। তো তিনি সম্প্রতি একটা বই লিখছেন, বইটা হচ্ছে মাদার মেরি কাম টু মি। তার মায়ের নাম ছিল মেরি, তিনি স্বপ্নে এসছেন এবং তার সাথে মায়ের সাথে কি যে কথোপকথন হচ্ছে সেইগুলোই হচ্ছে স্মৃতিচারণা করেছেন এখানে। সামাজিক বৈষম্য, মানবিক সংকট, প্রান্তিক মানুষের অধিকার ইত্যাদি ইত্যাদি নিয়ে এখানে তিনি সংবেদনশীল বই রচনা করেছেন। বইটার নাম হচ্ছে মাদার মেরি কাম টু মি, অরুন্ধতী রয়, ঠিক আছে? আচ্ছা, পরবর্তী দেখো, বলছে দ্য চোলা টাইগার্স। আবার স্টার দেবে, ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। দ্য চোলা টাইগার্স, আগে ফ্রন্ট পেজটা দেখো ভালো করে বইটার। চোলা টাইগার্স, আমরা ইতিহাস পড়াশোনা করেছি, ইতিহাসে দেখেছি দীর্ঘ শতক থেকে, কয়েক শতক থেকে তোমার চোলারা দক্ষিণ ভারতে কতটা শক্তিশালী ছিল। চোলা এম্পায়ার, চোল সাম্রাজ্য, চোলদের কাছে হচ্ছে নেভি ছিল। চোলরা হচ্ছে প্রথম পঞ্চায়েতি ব্যবস্থা শুরু করেছিল ভারতবর্ষের মধ্যে। তাদের যে একদম অ্যাটাকিং নেভি ছিল, তার জন্য তারা মালদ্বীপ এবং শ্রীলঙ্কা ক্যাপচার করেছিল এবং হচ্ছে দক্ষিণ এশিয়া পর্যন্ত তারা চলে গেছিল, চীনে পর্যন্ত এমবিসি পাঠিয়েছিল। এই যে চোলাদের যে শক্তিশালী একটা তোমার দখল ছিল ভারতবর্ষের রাজনীতিতে, সেই চোল সাম্রাজ্যের বা রাজাদের নৌশক্তি এবং বীরত্ব এখানে তুলে ধরেছে এই বইটার মধ্যে। আর লিখছেন কে?
অমিশ ত্রিপাঠী। কে লিখছেন? অমিশ ত্রিপাঠী লিখছেন, বিখ্যাত একজন লেখক অমিশ ত্রিপাঠীর। তুমি যদি কম্পিটিটিভ এক্সামের রেগুলার স্টুডেন্ট হও, ভালো করে সিরিয়াস প্রিপারেশন করো, তাহলে এই অমিশ ত্রিপাঠীর নাম আগেও তুমি শুনেছো। তো অমিশ ত্রিপাঠী লিখছেন দ্য চোলা টাইগার্স অ্যাভেঞ্জার অফ সোমনাথ। এবার এখানে বইটার মধ্যে দুটো, অ্যাভেঞ্জার অফ সোমনাথ, সোমনাথ টেম্পল যে লুট করেছিল, একবার লুট হয়েছিল মোহাম্মদ গজনির ঘুরির সময়, মোহাম্মদ গজনি লুট করেছিল, সেই রোমাঞ্চকর ইতিহাস এইটার মধ্যে, বইটার মধ্যে তুলে ধরা হয়েছে। তো একটা হচ্ছে চোলা এম্পায়ার, আর একটা হচ্ছে সোমনাথ টেম্পল। লিখছেন কে? অমিশ ত্রিপাঠী। অমিশ ত্রিপাঠী, দ্য চোলা টাইগার অ্যাভেঞ্জার অফ সোমনাথ। ঠিক আছে? সো আজকে এই পর্যন্তই ছিল। যতগুলো বেস্ট আমি মনে করেছি এগুলো পরীক্ষায় আসার মতন, সেগুলো তোমাদের সামনে তুলে ধরেছি এবং ডিটেলডে খুব আলোচনা করে পড়িয়েছি। আই হোপ তোমার ভালো লেগেছে, এবং এখানে নোট ডাউন করে খাতার মধ্যে সুন্দর করে মুখস্থ করে বারে বারে রিভিশন করবে। এমনটা নয় যে এই পরীক্ষায় আসবে, আগামী এক্সামও আসতে পারে, মানে সামনের বছর এগুলো হয়ে যাবে, এবং এইগুলোই পরবর্তীকালে স্ট্যাটিক জিকে হয়ে যাবে। সুতরাং এগুলো পার্মানেন্ট তোমাদের হবে, পার্মানেন্টলি তুমি এগুলো রেখে দাও। ওকে, তাহলে থ্যাংক ইউ ভেরি মাচ, বেস্ট অফ লাক। দেখতে থাকো তোমার প্রিয় চ্যানেল ইও স্টাডি। জয় হিন্দ।